আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। নির্বাচন কমিশন পুনর্গঠনে আজ ইসি ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, ইসির পক্ষপাতমূলক আচরণের কারণে ইশরাকের মেয়র ইস্যুর সংকট তৈরি হয়েছে। অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি বিশেষ দলের মুখপাত্রের মতো কাজ করছে, তাদের ওপর আস্থা রাখা যায় না। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে ছাত্র জনতা আর বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে উঠেছিল অঘোষিত জোট। কয়েক মাস আগে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করা বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায়ে জটিলতা বাড়ে। মেয়র হিসেবে ইশরাকের শপথ পেতে আন্দোলনে তার কর্মী সমর্থকরা। মতামত প্রদানের পূর্বেই জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষপাতের কারণেই এই সংকট, তাই কমিশন পুনর্গঠনের দাবি তাদের। সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানায় এনসিপি। তবে তার আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে দাবি করেন নাহিদ ইসলাম। স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না। কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। নির্বাচন কমিশন একটি বিশেষ দলের মুখপাত্রের মতো কাজ করছে, তাই এই কমিশনের উপর আস্থা রাখা যায় না বলে জানান এনসিপির নেতারা। আমাদের যিনি প্রধান উপদেষ্টা, ওনার বক্তব্যের আগেই কিন্তু নির্বাচন কমিশন কমেন্ট করে থাকে, কিন্তু এটা ওনার করা উচিত না। আমরা মনে করি যে উনি একটি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে চলছে টানা আন্দোলন। সময়ের সাথে বাড়ছে এই আন্দোলনের তীব্রতাও। এতে স্থবির ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম, চরম ভোগান্তিতে মানুষ। এদিকে এই ইস্যুর শুনানির পর আজ আদেশ দেবেন আদালত। দাবি আদায়ের আন্দোলনে সাংস্কৃতিক পরিবেশনা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসাতে রীতিমতো মঞ্চ বানিয়ে নগর ভবনের প্রধান ফটকের সামনে টানা 6ষ্ঠ দিনের মতো চলছে এই কর্মসূচি। শুরুর কয়েকদিন ঢাকাবাসীর ব্যানারে হলেও এখন যুক্ত দক্ষিণ সিটির বিভিন্ন থানার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজপথ স্লোগানে উত্তাল, অপরদিকে নগর ভবনের ভেতরে বন্ধ দাপ্তরিক কার্যক্রম। যে ভবনে প্রতিদিন প্রায় 2000 সেবা প্রার্থী আসেন জন্ম, নাগরিক সনদ সহ নানা সেবা নিতে, তা বন্ধ চলমান এই আন্দোলনের কারণে। শুধু কি তাই, সিটি কর্তৃপক্ষের বার্ষিক কাজের বড় চিন্তা থাকে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা আর বর্জ্য ব্যবস্থাপনা। ঈদের বাকি মাত্র 15 দিন, আন্দোলনের কারণে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সিটি কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন অবরুদ্ধ অবস্থায় রয়েছে। আজকে নগরবাসী কোথায় যাবে, কার কাছে যাবে? এই অব্লিগেশনগুলো চিন্তা থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে। বৈধ মেয়র ওনাকে বৈধভাবে ওনাকে শপথ গ্রহণ পাঠ করাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমান যিনি সরকার আছেন উনি দিয়ে দিলে তো আর জনগণের যে ভোগান্তিটা সেটা হবে না। সকাল 10টায় শুরু হওয়া এই কর্মসূচির কারণে টানা 7 ঘন্টা বন্ধ ছিল রাজধানীর ব্যস্ততম সড়ক বঙ্গবাজার থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এই এলাকার যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। বৃষ্টির মধ্যে বিকেল পর্যন্ত চলমান থাকে আন্দোলন। শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দেন, ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না দিলে বন্ধ করে দেয়া হবে বর্জ্য অপসারণ সহ অন্যান্য সেবা। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব।
এদিকে উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে রাজধানীর গুলশানে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এদিকে ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে বলে আবারও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাভারে সাংবাদিকদের তিনি জানান, ইশরাকের মেয়র হওয়ার ইস্যুতে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদকের অভয়ারণ্য। শাহবাগ থানার নাকের ডগায় হলেও হরেক রকম মাদক বিক্রি আর অনৈতিক কর্মকাণ্ড যেন ওপেন সিক্রেট। কখনো কখনো হচ্ছে খুন খারাপিও। কাজী ফয়সালের রিপোর্টে বিস্তারিত। পাখির চোখে দেখলে এমন সৌন্দর্য যে কারো মন ছুঁয়ে যাবে অনায়াসে। তবে আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি ওপর থেকে দেখা এই সুন্দরের ভেতরেও আছে অসুন্দরের ছায়া। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, যে ঐতিহ্যের প্রতিটি আনাচে কানাচে একসময় হেঁটেছে মুক্তিযুদ্ধের ইতিহাস, সময়ের পালাবদলে সেই গৌরবই এখন যেন হারিয়ে যাওয়া এক ইতিহাস। কেননা উদ্যানের প্রতিটি ইঞ্চি এখন অপরাধের অভয়ারণ্য। উদ্যানটিতে মাদক বাণিজ্য, খুন খারাপি কিংবা অসামাজিক কর্মকাণ্ড বাদ যায় না কিছুই। আর সন্ধ্যা নামলেই পরিস্থিতি যেন হয়ে ওঠে আরও ভয়াবহ। উদ্যানটির কোন গেটে কে মাদক বাণিজ্য চালাচ্ছে তাদের নাম পরিচয় জানা গেল এক নিরাপত্তা কর্মীর কথায়। আর তারপরে যেতে যে ইয়েতে নামের একটা চ্যানেল একই, কিন্তু আলাদা আলাদা যার যার ব্যবসা সে চালায়, কিন্তু সিন্ডিকেট একজনের মাধ্যমে টাকা কালেকশন হয়। এক সপ্তাহ আগে এখানে এক শিক্ষার্থী হত্যার পর আতঙ্কের কথা জানালেন সাধারণ দর্শনার্থীরা। পরিবার নিয়ে বেড়াতে এসেও এক অজানা ভয় তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। আমরা দূর দূরান্ত থেকে আসি একটু নিরিবিলি বসার জন্য, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে, কিন্তু সেখানে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটে, আমরা তো সেফ না সেখানে। ঘটনার পর পুলিশ আনসার নিরাপত্তায় থাকলেও এখনও তেমন বদলায়নি চিত্র। ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় শিগগিরই আরও কঠোর হবে পুলিশ। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য স্থিতিশীল থাকে, সেই জন্য পুলিশ কাজ করছে। তারপরেও যদি এখানে কেউ মাদক বিক্রি করে বা কোনো অসামাজিক কার্যক্রমের সাথে লিপ্ত থাকে, সেগুলো আমাদের নজরে আসলে অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারে কোনো পুলিশ সদস্য সংশ্লিষ্ট থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলছে বাহিনীটি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেয়া নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। বন্দর ব্যবহারকারীদের মতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত যাচাই করা উচিত। এছাড়া দেশি বিদেশি অপারেটরের উৎপাদনশীলতার তারতম্য স্পষ্ট করা জরুরি। এরপর লাভ ক্ষতির হিসাব কষেই নিতে হবে সিদ্ধান্ত। ফখরুল ইসলামের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর বাইরে টার্মিনাল নির্মাণ বা পরিচালনায় বিদেশি বিনিয়োগ নতুন নয়, যা নিয়ে এতদিন কোনো কথা ওঠেনি। তবে বন্দর অভ্যন্তরে এনসিটির পরিচালনার ভার বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে চলছে নানা আলোচনা। এমন বাস্তবতায় গেল 14 মে চট্টগ্রাম বন্দরে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এই বন্দরে বিদেশি সেরা অপারেটরকে দায়িত্ব দেওয়ার কথা যেমন বলেন, তেমনি নির্দেশ দেন এ বিষয়ে জনমত নেয়ার। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই। বন্দর ব্যবহারকারীরাও বলছেন, অপারেটর নিয়োগ নিয়ে বাস্তব অবস্থা সম্পর্কে কোনো পক্ষেরই স্পষ্ট ধারণা নেই।
তাই সরকারের উচিত সব পক্ষকে নিয়ে বসে দেশি বা বিদেশি অপারেটর দিয়ে টার্মিনাল চালালে উৎপাদনশীলতার পার্থক্য সহ লাভ ক্ষতির চিত্র স্পষ্ট করা। বন্দরের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে যদি একটি যৌথ কমিটি করে কিংবা তাদেরকে ডেকে এক সভা করে যদি একটা সিদ্ধান্ত নেওয়া যায়, যদি নতুন করে এনসিটিতে বিনিয়োগ করা হয় সেই বিনিয়োগটা আদৌ প্রয়োজন আছে কিনা এবং বিনিয়োগ করলে কতটুকু সেখানে প্রোডাক্টিভিটি বাড়বে সেই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে এত বিতর্ক, সেই এনসিটির বর্তমান অপারেটর প্রতিষ্ঠানও বলছে সরকারের যে কোনো সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে তারা। বিদেশে একটা কোম্পানিকে নিউমেরিং কন্টেন্ট টার্মিনাল দিয়ে দিবে, আমাদের কোনো আপত্তি নেই। সরকার যদি সিদ্ধান্ত ওদের সাথে কন্ট্রাক্ট যখন হয়ে যাবে, ওরা যখন আসবে, রেডি হয়ে আসবে, আমরা স্মুথ ট্রানজিশন করে দিব। বিশ্লেষকরা বলছেন অপারেটর নিয়োগের আগে বিবেচনায় নিতে হবে বন্দরের ভেতর বাইরে নিজেদের সার্বিক সক্ষমতার চিত্র। এজন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ততম টার্মিনাল নিউ মুরিং, সেটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা বলছে সরকার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। স্যাটেলাইট ইন্টারনেটের যুগে বাংলাদেশ মঙ্গলবার সকাল থেকে শুরু হয় মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম। তবে সংযোগ পেতে গুনতে হবে 47,000 টাকা। ডেটা থাকছে আনলিমিটেড, আর প্রতি মাসে 2 প্যাকেজে খরচ হবে 4,200 ও 6,000 টাকা। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক বিশ্বের 127টি দেশের মানুষ ব্যবহার করছে এই সেবা। মঙ্গলবার বাংলাদেশে শুরু হলো স্টারলিংকের যাত্রা। এই সেবা পেতে প্রথমে নিতে হবে ডিভাইস, যার জন্য গ্রাহককে গুনতে হবে 47,000 টাকা। ডাটা থাকবে আনলিমিটেড। স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করবে। এখন ওই রাউটারের পোর্ট থাকে, সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না, দূরত্বে গিয়ে আরেকটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে। স্টারলিংক রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য 6,000 টাকা প্রতি মাসে। দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা 4200 টাকা করে। সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দাবি করেন, স্টারলিংকের কারণে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না। স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটে যাবে। এলআইসি ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢোকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। আরও জানানো হয়, স্টারলিংকের ডিভাইস নিয়ে চলাচল করা যাবে না। আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখি, অর্থাৎ উনি এই ডিভাইস নিয়ে, এই ডিভাইসটা স্টেশনের এক জায়গায় থাকতে হবে, এই ডিভাইস নিয়ে উনি মুভ করতে পারবেন। ইন্টারনেট নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই জানিয়ে তিনি আরও বলেন, দেশের আইন মেনেই স্টারলিংকে লাইসেন্স দেওয়া হয়েছে। তাড়াহুড়া করেছি, একটা যৌক্তিক কারণে করেছি, জনস্বার্থ রক্ষার জন্য করেছি এবং এই খাতে শৃঙ্খলা এবং ইউটিলিটি তৈরির জন্য করেছি। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সাম্য হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেফতার দাবিতে রাতে ভিসি চত্বরে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বহিরাগত মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান। তাদের মতে, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকলে এই হত্যাকাণ্ড সহ সব সমস্যার সমাধান করা যেত। তাই দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে গতকাল বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয় ছাত্রদল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর সহ প্রশাসনের কঠোর সমালোচনা করেন। ব্যর্থতার দায় স্বীকার করে তাদের পদত্যাগের আহ্বান জানান ছাত্রদল নেতারা। স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে যোগ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান
ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন।